দিস ইজ দ্য প্লেস ট্যাগর ওয়াজ বর্ন হেয়ার। তাহলে এটা হচ্ছে সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিল। তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার ট্যাগর ওয়াজ বর্ন, যদি স্থান বোঝায়, এগুলো সব অ্যাডভার্বের মধ্যে পড়ছে। কমপ্লেক্স সেন্টেন্সে সময় বোঝালে হোয়েন, স্থান বোঝালে হোয়ার। বোঝা গেল? তাহলে কি হলো, দিস ইজ দ্য প্লেস হোয়ার ট্যাগর ওয়াজ বর্ন। এগুলো জয়নিং করতে গেলে একটু অর্থটা বুঝে একটু বাংলায় ভেবে নিতে হবে। যদি আমাকে বাংলায় করতে হতো আমি তাহলে কিভাবে করতাম? হি ইজ ভেরি ওল্ড, হি ক্যান নট রান ফাস্ট। তাহলে তো হয়ে গেল, এটা তো ওই রকম, ঠিক আছে। কিন্তু ওই রকম মানে টিও টু, টিও টু করতে পারবো না। কেন করতে পারবো না? ওটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের সম্পত্তি, এটা মনে রাখতে হবে। টি2 আর টিও2 এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের সম্পত্তি। তাহলে তাহলে ওটার বিকল্প কি কমপ্লেক্সের জন্য? বিকল্প হচ্ছে সো দ্যাট। এই সো দ্যাট হচ্ছে কমপ্লেক্সের সম্পত্তি। বোঝা গেল? তাহলে হি ইজ, ভেরিটা কেটে কি করব, সো ওল্ড, তারপর কি বসাবো, দ্যাট হি ক্যান নট রান ফাস্ট, হি ক্যান নট রান ফাস্ট। কমপ্লেক্স সেন্টেন্সে তোমায় ছোট করতে হবে না, কমপ্লেক্স সেন্টেন্সে পারলে একটু বড়ই করো, তা নাহলে জটিল তো তৈরি হবে না। সিম্পল সেন্টেন্সে একটু ছোট করার চেষ্টা করতে হবে। সিম্পল সেন্টেন্সে কি হতো, এখানে টিও2 বসিয়ে জাস্ট রান ফাস্ট করতাম, আর কত কিছু বাদ দিয়ে দিতাম। আই স আ বার্ড, ইট ওয়াজ wounded। তাহলে আমি একটা পাখি দেখেছি, সে ছিল কি আঘাতপ্রাপ্ত, তাই তো? একটা জিনিস তাহলে এখন কিন্তু আমরা একটা পরিষ্কার জিনিস হচ্ছে, এতদিন কিন্তু আমরা একটা সেন্টেন্স থেকে এটা করতাম স্যারকে দেখাতাম, ওটা করতাম স্যারকে দেখাতাম, স্যার কখনো ঠিক বলতো কখনো ভুল বলতো। কেন বলতো? কারণ তখন হয়তো উল্লেখ থাকতো না যে কি করতে হবে। যদি উল্লেখ থাকে তখন বুঝতে হবে তোমাকে এই পুরো ক্লাসের পর একটা শর্ট নোটস বানাতে হবে যে সিম্পল সেন্টেন্সে কোন জিনিসগুলো দিয়ে জয়নিং হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সে কোনগুলো দিয়ে জয়নিং হচ্ছে। আর নোটস এরকম বানাতেও হবে না, বানালে তো অবশ্যই ভালো। আমি তো শুরুতে তোমাদের নোটসে কিছুটা তো দেওয়া হয়েছে সিম্পলে কি রাখা হবে, কমপ্লেক্স তখন আমরা পড়েছি, কিন্তু তখন ভেতরে ঠিকঠাক যায়নি, কারণ সেন্টেন্স তো তখন আমি করিনি। এখন সেন্টেন্স করছি, এখন জিনিসগুলো বুঝতে পারছি, তাহলে বুঝতে যখন পাচ্ছি খাতায় আমরা একটা নোটস বানিয়ে নেবো যে কোনগুলো সিম্পলের প্রপার্টি, কোনগুলো কমপ্লেক্স, কোনগুলো। জয়নিং এর পার্টটা কিন্তু আমাদের গ্রামারের একটা অ্যাডভান্স স্তরের জটিল একটা পার্ট, এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে পারে না। এটা কোনো সহজ পার্ট নয় যে তোমাদের দারুণ লাগে বাহ কি সুন্দর ক্লাস, এটা ঠিক ওই রকমই। তোমার কাছে দারুণ লাগবে, তুমি দারুণ করে বোঝার চেষ্টা করো, আর তুমি যদি চেষ্টাই না করো তাহলে কিছু করার নেই। আই স আ বার্ড, আমি দেখেছি একটা পাখিকে, ইট ওয়াজ wounded, সে কেমন ছিল, আঘাতপ্রাপ্ত, তাই তো? সে মানে আহত, আহত পাখি। তাহলে দেখো বার্ড, আর এখানে কি আছে, ইট। তাহলে ইটটা কার জন্য এসছে, বার্ডের জন্যই এসছে। তাহলে বার্ডকে আর মানুষ ফানুষের মতো ধরা হবে না, এখানে বস্তুর মতো তুচ্ছাত্য করতে ব্যবহার করা হয়। তাই আমরা এখানে কি বসাবো, হুইচ। বাদ বাকি দেখো সেম আছে। আই স আ বার্ড হুইচ ওয়াজ wounded, দ্যাট দেবে না, এখানে হুইচ দিতে হবে। হু দিলে হবে না তো, হু তো মানুষ হয়ে যাচ্ছে। হুইচ বস্তুকে বোঝায়, আর ছোট ছোট প্রাণী যেটা তুচ্ছাত্মক অবস্থায় বসে সেখানে হুইচ বসায়। দ্যাট কোথায় বসে সেটা আমি আগামীতে প্র্যাকটিসের মধ্যে দিয়ে বলবো, দেখাবো দ্যাট কোথায় বসে। বল, আই স এ wounded বার্ড। কমপ্লেক্স হলো না, আমি আহত পাখিকে দেখেছি, এর মধ্যে কোনো জটিলতা আছে? এটা সিম্পল হয়ে যাচ্ছে, আমাকে জটিল বানাতে হবে যাতে কেউ একবার তাকিয়ে বুঝে না যায়, সে যেন একটু সময় নেয়। গিভ মি দ্য বুক, ইট ইজ অন দ্য টেবিল। তাহলে গিভ মি দ্য বুক, দ্যাট ইজ অন দ্য টেবিল। গিভ মি দ্য বুক, ইট ইজ অন দ্য টেবিল। তাহলে গিভ মি দ্য বুক, দ্যাট ইজ অন দ্য টেবিল। নির্দিষ্ট কোনো বস্তুকে নির্দেশ করতে দ্যাট বোঝায়, এই নির্দিষ্ট এই বুকটাকেই বোঝাচ্ছে, তাই দ্যাট বসে, দ্যাটটা আর কি একদম পারফেক্ট। যখন নির্দিষ্ট করে কাউকে বোঝাবে যে ওইটা টেবিলে রয়েছে, বলছে না গিভ মি দ্য বুক, ইট ইজ অন দ্য টেবিল, নির্দিষ্ট বোঝালে দ্যাট। হি উইল কাম, আই ডোন্ট নো দ্য টাইম। তাহলে আই ডোন্ট নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, দেখো এখানেও কিন্তু সময় বোঝাচ্ছে, সময় বোঝালেই হোয়েনকে আনা হবে, যে আমি জানি না কখন সে এসেছে। তাহলে আই ডোন্ট নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। একটু বুঝে নিতে হবে দুটো পরে যে কোনটাকে আগে বসানো যায়, বাংলায় নিজে একটু ভাবো, দেখবে এটা করতে পারবে। সময় বোঝালেই হোয়েন, জায়গা বোঝালেই হোয়ার। তারপরে দেখো ওয়ার্ক হার্ড ইউ উইল
সাকসিড। কঠিন পরিশ্রম করো, তুমি সাফল্য পাবে, সাকসিড হবে, সাফল্য পাবে। তাহলে তুমি যদি সাফল্য পেতে চাও কঠিন পরিশ্রম করো। এখানেও তো শর্ত, কন্ডিশন বোঝাচ্ছে, এখানেও তো কন্ডিশন, কন্ডিশন বোঝাচ্ছে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ওইটার মতো ইফ ইউ কে আগে বসিয়ে দাও, ওয়ার্ক হার্ড কমা দিয়ে ইউ উইল সাকসিড। তারপর দেখো হি ওয়াজ গিলটি, হি অ্যাডমিটেড ইট। তাহলে সে কি অ্যাডমিট করেছে? হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিলটি, হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিলটি। ইট ওয়াজ রেইনিং, উই কুড নট প্লে। তাহলে অ্যাজ ইট ওয়াজ রেইনিং উই কুড নট প্লে, যেহেতু, এই যে যেহেতু সেন্সে বোঝাচ্ছে, যে অ্যাজ, সিন্স, বিকজ এগুলো সব কারণ দর্শাতে বোঝায়, যে এটার কারণে ওটা। তাহলে অ্যাজ ইট ওয়াজ রেইনিং উই কুড নট প্লে, আমরা খেলতে পারলাম না, কেন? তার কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ হবে তো। আর অ্যাজ দিয়ে করলে অ্যাজটাকে শুরুতে বসাতে হবে, সিন্স হলেও প্রথমে বসবে, বিকজটাকে পরে বসাতে হবে, বিকজ দিয়ে শুরুটা হবে না। সো দিয়ে কি করেছিস বল? ভাল লাগছে না শুনতে। বৃষ্টি হচ্ছে সুতরাং আমরা খেলতে পারছি না, এটা ভদ্র ভদ্র হচ্ছে না, এটা তো রাগে রাগে, এই বৃষ্টি হচ্ছে খেলতে পারলাম না। যারা খেলে তারা এর মর্ম বুঝে, তোমরা আর কি বুঝবা? বিকেলবেলা রেডি হয়েছি, খেলবো, ম্যাচ আছে আজকে, বল বাজি, আরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে সুতরাং আমরা খেলতে পারলাম না, ঠিক ওই রকম ভাল লাগছে না, ঠিক আছে। হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড, এভরিওয়ান নোজ ইট। ছোটবেলায় আমার একদম সকাল থেকে প্ল্যানিং থাকতো, আজকে বিকেলে ম্যাচ আছে, আমি ছিলাম ক্যাপ্টেন, ছোট্ট বিকেলবেলা সব আসবে, কারা কারা কাদের কাদের টিমেরও ম্যাচ আছে, সকালবেলা থেকে প্ল্যানিং চলতো, ঠিক আছে। সারাদিন খাচ্ছি, মাঝে মধ্যে মনে পড়ছে, দিয়ে দেখলাম বিকেলবেলা আকাশ মেঘ করলো, হায় রে কি হবে, কি যে দুঃখ, ওই দুঃখ তোরা বুঝবি না, মানে ওই দুঃখ অন্যই দুঃখ। হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড, এভরিওয়ান নোজ ইট। তাহলে এভরিওয়ান নোজ দ্যাট হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড। তাহলে এভরিওয়ান নোজ, তাহলে এখানে ইটার বসাবো না, দ্যাট বসিয়ে হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড। দাম বল। হ্যাঁ মানে সে একজন, মানে তার কথার দাম আছে, সে যেটা বলে সেটা সে করে, ওই রকম টাইপের একটা কোয়ালিটি আলা মানুষ বোঝানোর জন্য বলা হচ্ছে, মানে হেভি মানুষ। আচ্ছা, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, হি ইজ ওয়ারিং আ ব্লু শার্ট। তাহলে দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, ওই মানুষটা হচ্ছে আমার কাকা, সে পরে আছে নীল শার্টটা। তাহলে সেই মানুষটা যে ওই নীল জামাটা পরে আছে সে আমার কাকা। তাহলে দা ম্যান, তো ম্যানের জন্য রিলেটিভ প্রোনাউন হু বসালাম, ইজ ওয়ারিং আ ব্লু শার্ট হলো, তারপরে ইজ মাই আঙ্কেল। দেখো সাবজেক্ট হচ্ছে দা ম্যান, তারপরে এর খণ্ডটা হচ্ছে এইখানে, যে দা ম্যান ইজ মাই আঙ্কেল আছে না, দা ম্যান ইজ মাই আঙ্কেল, এটা ঠিক মাঝখানে ঢুকে পড়লো এই খণ্ডটা। কিভাবে ঢুকলো? হু ইজ ওয়ারিং আ ব্লু শার্ট, এই যে ওয়ারিং আ ব্লু শার্ট, তার আগে আমরা হু আর ইজ কথাটা বসিয়ে দিলাম, তো ইজ তো এখানেই রয়েছে, হিটাকে সরিয়ে হু বসিয়ে দিচ্ছি। একটু কাটা ছেঁড়া করে কিভাবে হলো জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে সবাইকে। আচ্ছা শুনবো শুনবো শুনবো, আবার সেন্টেন্সটা ভালো করে দেখে নে। দা ম্যান ইজ মাই, তাহলে দা ম্যান হলো এবং তার ভার্বটা কি, ইজ মাই আঙ্কেল। আচ্ছা, ম্যানটা যে এই ব্লু শার্টটা পরেছিল, তাহলে হু ইজ ওয়ারিং আ ব্লু শার্ট, এইরকম ভাবে ভাবা শিখতে হবে। এই ভাবাটা তখনই হয় যখন অনেক প্র্যাকটিস তোরা করতে পারবি। বল এবার কে কি বলছিস বল। তুই তোরটা জোরে জোরে বল, বল। তাহলে সবাই মিলে আস্তে আস্তে বলবি নাকি? তাহলে একজন বল জোরে জোরে। দা ম্যান ইজ মাই আঙ্কেল, হ্যাঁ এভাবে করলেও হবে, কিন্তু এভাবে করলে ভালো হবে। দেখো, স্পেয়ার দ্য রড
ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড। তাহলে ইফ ইউ স্পেয়ার দ্য রড ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড। দেখো এখানে কি বলছে, এখানেও একটা কন্ডিশন বোঝাচ্ছে যে একটির ফলে অন্যটি ঘটবে, মানে বাচ্চাটার কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে তাকে যদি রড ফট দিয়ে বাড়ি ফাড়ি মারা হয়। তাহলে যদি তুমি তাকে তার জন্য রড ব্যবহার করো তাহলে কিন্তু তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই তাই এখানে কন্ডিশন হিসেবে আমরা ইফ কে নিয়ে আসলাম। কন্ডিশন বোঝালেই আমরা ইফ কে আনবো, কারণ বোঝাতে আমরা বিকজ অফ বা বিকজ কে আনবো, অ্যাজ কে আনবো, সিন্স কে আনবো। আই হ্যাভ আ পেন ইট রাইটস ওয়েল। তাহলে আই হ্যাভ আ পেন, দেখো পেনের জন্য আমি কাকে আনবো, রিলেটিভ প্রোনাউন হুইচ, হুইচ রাইটস ওয়েল, কারণ পেন আর ইট দেখো এই দুটো একই জিনিস, বস্তু, তাই আমরা তার পরিবর্তে হুইচ বসালাম, ইটকে বসালাম না। আচ্ছা এবার আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, এটাই আমাদের শেষ অংশ। দেখো হি ইজ ইন্টেলিজেন্ট হি ইজ লেজি। কম্পাউন্ডে যখন করতে দেবে সেন্টেন্সগুলো খুব সোজা সোজা সেন্টেন্স হয়। হি ইজ ইন্টেলিজেন্ট হি ইজ লেজি, সে ইন্টেলিজেন্ট এবং সে লেজি। তাহলে এটা বিপরীত কথা না একরকম কথা, কি করে বুঝবো? বিপরীত কথা। ইন্টেলিজেন্ট হলে তো সে আরো ফাস্ট হবে, কিন্তু সে লেজি, বিপরীত কথা। বিপরীত মানে বাট। তাহলে হি ইজ ইন্টেলিজেন্ট বাট লেজি। হি কথাটা কি আর নেওয়ার প্রয়োজন আছে? আমি তো প্রথমে নিয়েছি, তাহলে হি কে না নিলে ইজ কেও তো নেওয়ার প্রয়োজন নেই, আছে? নেই। কাম ইন গো আউট, কাম ইন গো আউট দুটো বিপরীত কথা। কাম ইন আসো, গো আউট চলে যাও। তাহলে এটাকে আমি বিপরীত কথা বলে বাট বসাতে পারি, কাম ইন বাট গো আউট, আসো কিন্তু চলে যাও, হবে? তাহলে এটা একটা অথবা সেন্স, অর, হয় আসো না হয় যাও। তাহলে তো এক্ষেত্রে আমরা এইদার অর মানে দুটোর মধ্যে কোনো একটা করো, দুটোর মধ্যে কোনোটাই তো না করছি না যে দুটোই করবা না, তাহলে নেইদার নর করতাম। দুটোর মধ্যে কোনো একটা, দুটোর মধ্যে কোনো একটা মানে এইদার অর। এইদার কাম ইন, এইদার কাম ইন, এটা একটা ফ্রেজাল ভার্বের মতো গ্রুপ ভার্ব হয়ে রয়েছে, তাই কাম আর ইনটাকে বাদ দিলে হবে না। কাম ইন একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তাহলে এইদার কাম ইন অর গো আউট। হি ওয়াজ পানিশড হি ওয়াজ ফাইন্ড। তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে মানে সে পানিশড হয়েছে, আর তাকে ফাইনও করা হয়েছে, তার মানে তার সাথে দুটোই হয়েছে। এই যে নট অনলি বাট অলসো, কম্পাউন্ড সেন্টেন্সের জিনিস। কেউ একটা তখন করেছিলি না নট অনলি বাট অলসো দিয়ে হবে কিনা, এবার আমি সেটা বলছি। নট অনলি বাট অলসো কম্পাউন্ড, যেটা যার প্রপার্টি সেটা সেখানে নিতে হবে। ওই যে বললাম ওপরে যদি কোনো হেডিং না থাকে শুধু জয়েনিং করো বলো, তখন তুমি যে কোনো ভাবে করো, কিন্তু একটু অ্যাডভান্স স্তরে তোমাকে পাশেই লিখে দেবে কি দিয়ে করতে হবে, তখন ওটা করতে হবে। তাহলে তার সাথে দেখো দুটোই ঘটেছে, দুটোই ঘটলে তখন আমি করবো তাকে শুধুমাত্র পানিশ করা হয়নি, তাকে তাড়িয়েও দেওয়া হয়েছে, এই তাকে ফাইনও করা হয়েছে। তাহলে হি ওয়াজ যেমন আছে তেমন লিখলাম, নট অনলি পানিশড। তাহলে হি ওয়াজ নট অনলি পানিশড বাট অলসো ফাইন্ড। তাহলে হি ওয়াজ কথাটা আমি এখানে যেহেতু নিয়েছি তাহলে এখানে নেওয়ার প্রয়োজন আছে নেই। আর হি ওয়াজ সাবজেক্ট এবং ভার্ব বসালাম, তারপর প্রথমে নট অনলি, তারপরে কিছুক্ষণ পর বাট অলসো। নট অনলির পরে যেটা বসবে ওই রকম টাইপেরই আর একটা জিনিস বাট অলসো এর পাশেও বসবে। তাহলে টাইপ তো একই, পানিশমেন্ট ফাইন্ড একই টাইপের জিনিস তো। তারপরে রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। কম্পাউন্ডে করতে গেলে আগে বুঝতে হবে একই টাইপ না আলাদা টাইপ। তুমি যদি এটা করো তাহলে ট্রেনটা পেয়ে যাবা, তাই তো? আর এখানে কি বলছে, রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। দেখো রান ফাস্ট, ফাস্ট রান করতে বলছে, আবার বলছে ট্রেনটা মিস হয়ে যাবে। তার মানে ওরা বলতে যাচ্ছে তুমি রান ফাস্ট যদি না করো তাহলে তোমার ট্রেনটা মিস হয়ে যাবে। তার মানে দুটোর মধ্যে একটা, তাহলে রান ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। হয় রান ফাস্ট, রান ফাস্ট যদি তুমি না করো তাহলে ট্রেনটা মিস হয়ে যাবে, তাই এখানে অর কথাটাকে বসিয়ে দেবো। হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। তাহলে যে রিচ থাকবে সে তো হ্যাপি থাকা উচিত, তাই না? তাহলে ধনী হওয়া সত্ত্বেও সে অসুখী, এরকম ক্ষেত্র বোঝালে ইয়েট বসাতে হয় অথবা বাট। তা আমরা বাট দিয়েই করবো, তাই না? আমাদের তো বাচ্চাদের বাট। তাহলে হি ইজ রিচ বাট আনহ্যাপি, অথবা স্ট্যান্ডার্ড ওয়ার্ড যদি ইউজ করতে হয় তাহলে ইয়েট। ইয়েট মানে তবুও, তাই না? এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড। স্ট্যান্ডার্ড ওয়ার্ডের জন্য আমি ছেড়ে দিয়ে আসলাম, সেটা করবো না, তাই না? I called him, he gave no answer.
আমি তাকে ডেকেছি, সে কোনো অ্যান্সারই দিল না, তাই তো? তাহলে আশানুরূপ ফল তো আমি পেলাম না, তখন বাট বসাবো, বিপরীত জিনিস। তাহলে আই কল্ড হিম বাট হি গেভ নো অ্যান্সার। কি আছে এটার মধ্যে? দুটোই বসালাম, মাঝখানে শুধু বাট বসিয়ে দিয়েছি। না 40টা না, আমি 50টাই করাবো, হয়ে যাবে। ডু ইট ইউ উইল বি পানিশড। তাহলে ডু ইট অর ইউ উইল বি পানিশড, মানে হয় করো, না হলে তোমাকে পানিশমেন্ট করা হবে। তো এক্ষেত্রে আমরা এই যে বলছেন আদেশ পালনে ব্যর্থ হলে আমরা অর ব্যবহার করব। দেখো, হি ইজ আ ফুল, হি ইজ আ নেব। তাহলে সে বোকা, আর নেব মানে চালাক, সে বোকা, সে চালাক, এ কেমন কথা না? তার মধ্যে বোকামো ব্যাপারও আছে, চালাকি ব্যাপারও আছে, তাই এখানে বোথ ইউজ করলাম, এ ফুল অ্যান্ড আ নেব। বি কোয়াইট, লিভ দ্য রুম। বি কোয়াইট, দেখো কি বলছে, বি কোয়াইট, চুপ করো। তাহলে চুপ করো বললে তোমার তো ঘরে থাকাই উচিত, তুমি চুপচাপই রয়েছো, কিন্তু এখানে আবার তার উল্টো কথা বলেছে, লিভ দ্য রুম, ঘর থেকে বেরিয়ে যাও। তার মানে বলতে চাইছে চুপ করো, না হলে ঘর থেকে বেরিয়ে যাও। তাহলে সেখানে না হলের জন্য আমরা অর বসাবো, বি কোয়াইট অর লিভ দ্য রুম। একটি করতে হবে, না হলে অন্যটি, এমন নির্দেশে অর বসবে। আমি কিন্তু ওপরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, আমি আগের দিনও চেক করছিলাম, আগামী দিনেও চেক করব, কারণ আমি যখন ক্লাস করাই পেছনটা আমি অত দেখতে পাচ্ছি না। আমি যাদের দেখবো একটু অন্য মানুষকে বেশি হবে, আমি কিন্তু তাদেরকে পরের দিন অপমান করবো বা ক্লাসে আমি ডাকবো না, পরিষ্কার বলে দিলাম। মেয়েদেরকে বিশেষ করে বলা হচ্ছে। ওপরে কিন্তু এটা এমনি দেখানোর জন্য নয়। আমি 10টা 15টা মিনিট ক্লাস করাবো, কোনো বন্ধু বান্ধবীকে ত্যাগ করে শুধুমাত্র আমাকে সময় দিতে হবে। তাহলে 45 থেকে মিক্সড হবে, এটা কম্পাউন্ডে হবে। দেখো, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, হি বরোড আ বুক। তাহলে হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি অ্যান্ড বরোড আ বুক। বরোড মানে নেওয়া আর কি, লাইব্রেরি থেকে বই নেওয়া হয়েছে। তাহলে দুটি কাজ সমান গুরুত্বপূর্ণ হলে অ্যান্ড দিয়ে করে দেবো। দ্য গার্ল ইজ ভেরি ক্লেভার, সি ক্যান সলভ দিস পাজেল। তাহলে দ্য গার্ল ইজ ক্লেভার এনাফ টু সলভ দিস পাজেল। ভালো করে বুঝবে, কোনো কাজ করার মতো যথেষ্ট যদি গুণ থাকে তাহলে এনাফ টু বসাতে হয়। কিভাবে? দ্য গার্ল ইজ ভেরি ক্লেভার, মেয়েটা খুব চালাক, সি ক্যান সলভ দিস পাজেল, সে পাজেলটাকে সলভ করতে পারবে। তার মানে পাজেলটা সলভ করার জন্য তার এনাফ মেমোরি পাওয়ার রয়েছে। তার মানে এখানে আমরা ভেরিটাকে সরিয়ে দেবো, যখন এই ধরনের সেন্টেন্স দেবে যে তার মধ্যে এই জিনিসটা আছে, তাহলে সেটা করতে পারবে, এই ধরনের সেন্স থাকলে আমরা এনাফ টু বসাবো। যখন এনাফ বসাবো তখন ভেরি ওয়ার্ডটা ইউজ করার দরকার নেই। দ্য গার্ল ইজ ক্লেভার এনাফ হলো। পরের অংশে আমরা টিও টু বসিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে ইনফিনিটিভ বানিয়ে কমপ্লিট করে দেবো। তাহলে টিও টু বসিয়ে সলভ বসালাম, তারপর কমপ্লিট করলাম। তাহলে সি আর ক্যান কে আর প্রয়োজন নেই, কারণ সেটা তো আমাদের রিপিট হয়ে যাচ্ছে। বল, হি হ্যাজ আ লট অফ ওয়েলথ, হি ইজ নট গ্রিডি। তাহলে তার অনেক ধন সম্পদ রয়েছে, সে লোভী নয়। দেখো, যার ধন সম্পদ থাকে সে লোভী হয় না এমনটা নয়, সে আরো বেশি লোভী হয়, সে আরো ধন সম্পদ চায়। তাহলে এটা একটা বিপরীত কথা। তাহলে ডেসপাইট, এই সত্ত্বেও বোঝা, সত্ত্বেও, ডেসপাইট হ্যাভিং আ লট অফ ওয়েলথ, ওই যে হ্যাভ হ্যাজ ভার্ব থাকলে আমরা হ্যাভিং ওয়ার্ডটা ইউজ করব। ডেসপাইট হ্যাভিং আ লট অফ ওয়েলথ, হি ইজ নট গ্রিডি। বল কি লিখেছিস? কি হলো, এই সাবজেক্ট তো রিপিট করে ফেললি তুই, সাবজেক্ট রিপিট হয়ে যাচ্ছে। জয়নিং এ আমরা সাবজেক্ট রিপিট করব না, এটাই আর কি পারফেক্ট আছে। দেখো, দ্য মুন ইজ ব্রাইট, উই ক্যান সি আওয়ার ওয়ে। তাহলে দ্য মুন ইজ ব্রাইট, তো সুতরাং আমরা আমাদের রাস্তা দেখতে পাচ্ছি, তাই তো? সো উই ক্যান সি আওয়ার ওয়ে, কারণ ফলাফল বোঝাতে আমরা সো ব্যবহার করতে পারি। হি কেম হোম, ইট ওয়াজ ইভিনিং। হি কেম হোম হোয়েন, ইট ওয়াজ ইভিনিং। সে বাড়ি এসেছে যখন, দেখো এখানেও সময় বোঝাচ্ছে, বাড়ি এসেছিল এবং ইভিনিং সময় সে বাড়ি এসেছিল, এই সময়টা বোঝালে হোয়েন, হোয়েন ইট ওয়াজ ইভিনিং। I lost my pen, I am looking for it. I am looking for the pen which I lost. দেখো, I am looking for the, for it আর লিখবো না, for ওই যে পেনটার কথা বলা হচ্ছে, for the pen which I lost, মানে হারিয়ে যাওয়া কলমটি নির্দিষ্ট করা হচ্ছে, which ব্যবহার করে করা যায়। কি লিখেছিস বল? I lost my pen, so I am looking for it.
সুতরাং আমি ওটাকে খুঁজছি, ঠিক আছে। হি ইজ আ টিচার, হি ইজ অলসো আ পোয়েট, তার মধ্যে দুটো গুণ আছে, নট অনলি বাট অলসো। তাহলে সে শুধুমাত্র টিচার নয়, সে পোয়েটও। তাহলে হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ পোয়েট। নট অনলি বাট অলসোটা ভীষণ সহজ, শুনেছি অর্ক বাবা, দেখ না যায়নি কি তোর কাছে। নট অনলি আর বাট অলসো, তাহলে সাবজেক্ট তারপরে ভার্ব, নট অনলি বসাবো, তারপর নট অনলির পরে যাকে বসাবো বাট অলসোর পরেও তার মতনই কোনো একটাকে বসাবো। তাহলে তার মধ্যে যে দুটো গুণ ছিল, তাহলে প্রথম গুণটাকে আমি নট অনলির পর বসালাম, পরের গুণটাকে বাট অলসোর পরে বসালাম। তাহলে নট অনলি বাট অলসোর ফ্রেজটা খুব সহজ হয়ে বুঝতে হবে। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে নট অনলি বসাবো, তারপরে একই রকমের জিনিস বসাবো, তারপরে বাট অলসো বসাবো, তারপরে একই টাইমে বসাবো। এই ধরনের একটা ফ্রেজ আমরা সুন্দর করে মনে রাখবো যে কিভাবে জিনিসটা করতে হবে। জয়নিং এর প্রথম ক্লাসে আমরা কনসেপ্ট বুঝেছি, পরের ক্লাসে আমরা প্র্যাকটিস করলাম, এবং পরের দিন আমি এর উপরে ছোট্ট একটা 10 নম্বরের এক্সাম নেব। এক্সাম নেওয়ার পর আমি পরের দিন নতুন কনসেপ্ট বুঝিয়ে বাড়ির কাজ দিয়ে দেবো। বোঝা গেল? আজকের ক্লাস সবার ভালো লেগেছে? ঠিক আছে।